নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইমতাজুল ইসলাম, সহকারী শিক্ষক, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষ থেকে আজকে জীববিজ্ঞান ক্লাসে থেকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছো এবং ভালো থেকেই তোমাদের নিয়মিত পাঠাপাঠ গড়ে তুলছ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের আজকে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোকপাত করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই মাইটোসিস কোষ বিভাজন নিয়ে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা লক্ষ্য করে থাকবে একটি ছোট্ট একটি চারা গাছ যতই বছর পের হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটার বৃদ্ধি হতে থাকে। ইভেন আমাদের কথাই চিন্তা করো, আমরা ভ্রূণ থেকে শুরু করে মায়ের জরায়ু অবস্থা থাকা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর ছোট অবস্থা থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বৃদ্ধি লাভ করি। তাহলে এই যে জীবের এই বৃদ্ধির ঘটনার সাথে অবশ্যই একটি বিভাজন সম্পৃক্ত আছে, সেই বিভাজনটি মাইটোসিস কোষ বিভাজন। আজকে আমরা এই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কেই আলোকপাত করব। এই মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল ও দীর্ঘ সময়ের মাধ্যমে কতগুলি ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়। এই ধাপগুলিকে বোঝার সহজ করার জন্য 5টি পর্যায়ে বিজ্ঞানীরা এটাকে বর্ণনা করেছেন। এই 5টি পর্যায় কি? প্রথম পর্যায় প্রোফেজ, তারপরে পর্যায় হলো প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ পর্যায় এবং সর্বশেষ টেলোফেজ পর্যায়। এই যে এই 5টি ধাপের কথা বললাম, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মানে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মেইনলি প্রধানত বিভাজন ঘটে এবং নিউক্লিয়াসের এই বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। অ্যাকচুয়ালি মাইটোসিস কোষ বিভাজন মিনস ক্যারিওকাইনেসিস এবং সর্বশেষে সেল ডিভিশনের জন্য একটা মানে বিভক্ত হয়, সেটাকে বলে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমেই মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এবার আসো আমরা চিত্রটি লক্ষ্য করি। দেখো, প্রথমে একটি অনিয়ন সেলের মানে পেঁয়াজের কোষের সেল ডিভিশন মাইক্রোস্কোপের নিচে বিজ্ঞানীরা এভাবে বিভিন্ন স্টেজ সেল ডিভিশনের বিভিন্ন পর্যায়গুলি দেখতে চেয়েছেন। আজকে আমার এই চিত্রে গুলি বিশেষ করে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের চিত্রগুলি দেখানো হয়েছে। অবশ্যই আমরা পাশাপাশি উদ্ভিদ কোষের বিভাজনগুলো বর্ণনা করব। তাইলে এই একটা ছবির দিকে লক্ষ্য করো, এটা হলো ইন্টারফেজ। ইন্টারফেজ হলো কোনো কোষে সেল ডিভিশন হওয়ার পূর্বে তার একটা প্রস্তুতিমূলক কাজের প্রয়োজন। সেই প্রস্তুতিমূলক যে পর্যায় আছে সেই পর্যায়কে ইন্টারফেজ বলা হয়। তাহলে এই যে রেস্টিং ফেজ মিনস ইন্টারফেজ পর্যায়ে দেখো সরু সুতার ন্যায় পেঁচানো বিক্ষিপ্তভাবে অনেকগুলি কি থাকে, এরা ক্রোমোনেমা। তাহলে ক্রোমোজোমগুলি পাকানো অবস্থায় থাকে। তারপর দেখো একটা নিউক্লিওলাস আছে আর
ডিএনএ তো ক্রোমোজোমেরই অংশ, আর এই দেখো একটা নিউক্লিয়ার মেমব্রেন আছে। আর আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওলটা এক মেরু থেকে বিভাজিত হয়ে দুই মেরুতে বিভক্ত হয়, সেখান থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। কিন্তু পাশাপাশি তাও আমরা জানি উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, তাই উদ্ভিদ কোষের সেল ডিভিশনের ক্ষেত্রে এই সেন্ট্রিওলের কোনো ভূমিকা নেই। তাহলে আমরা ইন্টারফেস পর্যায়ে বুঝলাম। এবার আসো আমরা মাইটোসিস সেল ডিভিশনের প্রথম পর্যায় হলো প্রোফেজ। তাহলে এই প্রোফেজ পর্যায়ে সেলের নিউক্লিয়াসে কি কি ঘটনাগুলো ঘটে সেগুলি যদি তোমরা একটু ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে এটা তোমরা কখনোই ভুলবা না। প্রোফেজ দেখো, ইন্টারফেজ অবস্থা চেয়ে যখন প্রোফেজ দশা শুরু হয়ে গেল নিউক্লিয়াসের আকার আরো বড় হয়ে গেল। আর প্রোফেজ পর্যায়ে আমরা দেখেছি যে ক্রোমোজোমগুলি ক্ষুদ্র, সরু, অনেক লম্বা, পেঁচানো অবস্থায় থাকে। কিন্তু যখনই প্রোফেজ পর্যায় শুরু হয়ে যায় তখনই এই ক্রোমোজোম থেকে পানি ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানিগুলি সরে যায়। তো পানি যেহেতু বিয়োজন হয়ে যায় তখন ক্রোমোজোমগুলি আস্তে আস্তে সংকুচিত ও মোটা হতে থাকে। তোমরা অবশ্যই লক্ষ্য করবে প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলি যে অবস্থা আছে ইন্টারফেজ অবস্থায়, কিন্তু প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলির একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ক্রমাগত পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলি সংকুচিত হয়। পাশাপাশি আরেকটি কারণে ক্রোমোজোমগুলি সংকুচিত হতে থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিন আছে প্রোটিনের সাথে ফসফোরাইলেশন হয়, যার দরুন ক্রোমোজোমগুলি আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। এই প্রোফেজ পর্যায়ে শেষের দিকে আস্তে আস্তে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ, এই দেখো ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার অংশগুলি ব্যতীত ক্রোমোজোমগুলি লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হতে থাকে এবং এই প্রত্যেক ভাগকে ক্রোমাটিড বলা হয়। এই যে লক্ষ্য করো, এই যে ক্রোমোজোম, এই যে একটা ক্রোমাটিড, আগে একটা ক্রোমোজোম থেকে বিভক্ত হয়ে এই যে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার সংযুক্ত অবস্থায় থাকে, এটাই বিশেষ লক্ষণীয়। এখন দেখো তাহলে এই পর্যায়ে কি কি আমরা দেখতে পেলাম আবার একটু লক্ষ্য করো। ক্রোমোজোমগুলোতে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি বিয়োজন হয়। ক্রোমোজোমগুলি সংকুচিত হতে থাকে দুটি কারণে, একদিকে পানি বিয়োজন হয়, আরেকদিকে প্রোটিনের ফসফোরাইলেশন হয়। তারপরে ক্রোমোজোমগুলি সংকুচিত ও খাটো হয় এবং সর্বশেষ ক্রোমোজোমগুলির সেন্ট্রোমিয়ার অংশ ব্যতীত ক্রোমোজোমগুলি লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি, এই যে একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, প্রত্যেকটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। আর আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, এই যে সেন্ট্রিওলটা বিভক্ত হয়ে দুই মেরুতে আসে, এই যে সেন্ট্রিওল, এবং সেখান থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, যা শুধুমাত্র প্রাণী কোষের জন্যই প্রযোজ্য, অর্থাৎ উদ্ভিদ কোষের জন্য সেন্ট্রিওল থাকে না, তাই তা প্রযোজ্য নয়। প্রোফেজ, প্রোফেজের পরে প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজ পর্যায় কোনটা? প্রোফেজের পরবর্তী এবং মেটাফেজে পূর্ববর্তী ধাপকেই প্রোমেটাফেজ
বলা হয়। এই পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওই যে প্রোফেজে এখানে আর কি ছিল, নিউক্লিওলাস ক্রোমোজোমের সাথে সংযুক্ত অবস্থা থাকে। এই প্রোমেটাফেজ পর্যায়ে বিশেষ করে কিছু নিউক্লিয়াসের মধ্যে সূক্ষ্ম দড়ির ন্যায়, কিছু জালিকার ন্যায় কিছু তন্তুর সমাবেশ দেখতে পাওয়া যায়। এই তন্তুগুলি সমাবেশকে একত্রে স্পিন্ডল যন্ত্র বলা হয়। আমরা জানি প্রতিটি সেলের প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে সেলের সম্পূর্ণ সাইটোপ্লাজম ব্যাপী কিছু সরু সরু জালিকার ন্যায় কিছু গঠন দেখা যায়। এদেরকে কোষ কঙ্কাল বলা হয়। এই কোষ কঙ্কালগুলি একটি সেলের নির্দিষ্ট কাঠামো বজায় রাখে। এই কোষ কঙ্কালগুলি প্রোটিন দিয়ে তৈরি এবং এই মাইক্রোটিউবিউল, এই কোষ কঙ্কালের প্রোটিনিয়াস সাবস্টেন্স, এই মাইক্রোটিউবিউল থেকে তোমার এই প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের আবিষ্কার হয় এবং এই স্পিন্ডল যন্ত্রগুলি একটা সেলে দুই মেরু বরাবর অবস্থান করে এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলি আরেকটু ঘনিষ্ঠভাবে একটু কাছাকাছি আসতে থাকে। আর প্রোমেটাফেজ পর্যায়ে আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হইল, এখানে আমরা প্রোফেজ পর্যায়ে যে নিউক্লিওলাস এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন এগুলার বিলুপ্তি ঘটতে থাকে। তারপরে দেখো, লক্ষ্য করো মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে বোঝা যায় এটা কি, এটা মধ্যবর্তী দশা, অর্থাৎ এই ফেজে ক্রোমোজোমগুলি একটা সেলের যে মাঝামাঝি বরাবর বিষুবীয় অঞ্চল আছে, এই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলি স্থাপিত থাকে। লক্ষ্য করো তোমরা, এই দেখো সব কোষের মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে এই মেটাফেজ পর্যায়ে, এবং এই ক্রোমোজোমগুলি কোষে বিষুবীয় অঞ্চলে এই যে উপস্থিত থাকা এই ঘটনাটিকে মেটাকাইনেসিস বলা হয়। এই পর্যায়ে ক্রোমোজোম আরও খাটো এবং মোটা হয় এবং মাইক্রোস্কোপের নিচে এই ক্রোমোজোমগুলি আরও স্পষ্টতরভাবে প্রতীয়মান হয়। তাহলে এখানে দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের এখানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছে। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলির অবস্থা নির্ণয় করতে পেরেছ। মেটাফেজ পর্যায়ের পরে আসে অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়কে আমরা বাংলায় গতি পর্যায় বলা হয়। তো কেন গতি পর্যায় বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যানাফেজ পর্যায়ে আমরা ক্লাস শুরুর আগে আমি বলেছি মাইটোসিস কোষ বিভাজন মানেই হইল নিউক্লিয়াসের বিভাজন। তাহলে একটা নিউক্লিয়াস থেকে বিভক্ত হয়ে যখন আরেকটা নতুন অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করবে, সেই নিউক্লিয়াস সৃষ্টি করার জন্য অবশ্যই নিউক্লিয়াসে ক্রোমোজোম বিভক্ত হইতে হবেই মাস্ট। তাহলে
ক্রোমোজোম যদি বিভক্ত হওয়া জরুরি হয় তাহলে এই পর্যায়ে অ্যানাফেজ পর্যায়ে এই যে ক্রোমোজোমগুলির মধ্যে যে সেন্ট্রোমিয়ার আছে এই সেন্ট্রোমিয়ারগুলি বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। তাহলে আমরা একটু চিত্রটা দেখি পরিষ্কারভাবে। এই লক্ষ্য করো আগের চিত্রগুলায় যে ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ারে সংযুক্ত ছিল, কিন্তু অ্যানাফেজ পর্যায়ে দেখো সেই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিডগুলিও দুই ভাগে বিভক্ত হয়। এবং দুই ভাগে বিভক্ত হওয়ার পেছনে কারণ আছে। কারণ হলো এই ক্রোমাটিডগুলি এই যে সেন্ট্রোমিয়ার মধ্যে আকর্ষণটা কমে যায় এবং বিকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। এই বিকর্ষণ ক্ষমতার প্রভাবে ক্রোমোজোমগুলি দেখো মাঝ অবস্থা থেকে, যেটা আগের মেটাফেজ পর্যায়ে ছিল, মাঝ অবস্থা থেকে ক্রমশই মেরুর দিকে ধাবিত হয় এবং সেন্ট্রোমিয়ারগুলি অবশ্যই মেরুমুখী এবং বাহুগুলি অনুগামী। দেখো বাহুগুলি সেই বিষুবীয় অঞ্চলের দিকে অনুগামী থাকে। বিশেষ করে এই অবস্থায় ক্রোমোজোমগুলির সাথে সেন্ট্রোমিয়ারে কোন অবস্থানে ক্রোমোজোমগুলি সংযুক্ত অবস্থায় আছে তার উপর ভিত্তি করে এই অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলি ভি, জে, এল, আই ইত্যাদি আকারে দেখা যায়। অর্থাৎ কোনোটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং বা ট্যালোসেন্ট্রিক। এই অবস্থায় অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলিকে প্রতীয়মান হয়। তোমরা এই দেখো এই যে অ্যানাফেজ পর্যায়ে যদি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার বিভক্ত না হতো, ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন না হতো, তাহলে কিন্তু অপত্য ক্রোমোজোম সৃষ্টি হইতো না। আর অপত্য ক্রোমোজোম কেন দরকার? একটা নিউক্লিয়াস যখন ডিভাইড হবে, প্রত্যেকটা নিউক্লিয়াসে কিন্তু সমসংখ্যক ক্রোমোজোম, তারপরে তোমার একটা সেলে যে সেল অর্গানেলসগুলি থাকে সেগুলি সমপরিমাণে থাকবে, অবশ্যই থাকবে। তাহলে এই যে এখানে অ্যানাফেজ পর্যায়ে এই যে অপত্য মিন্স ডটার ক্রোমোজোমের সৃষ্টি হলো। এবার আসো আমরা টেলোফেজ পর্যায়ে দেখি। এই টেলোফেজ পর্যায়ে শুরুর দিকে অ্যানাফেজ পর্যায়ে যে ডটার ক্রোমোজোমগুলি আছে সেগুলি সম্পূর্ণভাবে দুই মেরুতে অবস্থান করে। এবার প্রোফেজ পর্যায়ে যে ঘটনাগুলি ঘটেছিল টেলোফেজ পর্যায়ে ঠিক তার বিপরীত ঘটনাগুলি ঘটবে। যেমন আমরা প্রোফেজ পর্যায়ে দেখেছি ক্রোমোজোম থেকে কি হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ পানি বিয়োজন হয়েছে। আর টেলোফেজ পর্যায়ে হবে ক্রোমোজোমের মধ্যে পানি হাইড্রেশন হবে, মানে পানি যোজন হবে, পানি ঢুকবে। ফলে ক্রোমোজোমগুলি এই যে খাটো অবস্থা থেকে অ্যানাফেজ পর্যায়ে বা মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলি যে খাটো ছিল, এই ক্রোমোজোমগুলি আবার সরু চিকন হয়ে অনেক লম্বা আকার ধারণ করবে। এবার দেখো এখানে এই টেলোফেজ পর্যায়ে একটা নিউক্লিয়াস বিভক্ত হয়ে সম্পূর্ণ দুইটি নিউক্লিয়াসে পরিবর্তিত হয়। আর এখানে লক্ষ্য করো মেটাফেজ পর্যায়ে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন ছিল না, অ্যানাফেজ পর্যায়ে কোনো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন নেই। কিন্তু টেলোফেজ পর্যায়ে সেই আগের মতো প্রোফেজ পর্যায়ে যেমন নিউক্লিওলাস ছিল, নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এখানেও আবার দেখো এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হচ্ছে। তাহলে কিভাবে নিউক্লিওলাসের আবার আবির্ভাব হলো? আমরা জানি কিছু ক্রোমোজোমের প্রান্তে
এরকম মোটা ফাফা গোলাকার একটা অংশ থাকে, ওই ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমের ওই অংশটুকু যে গোলাকার, যে ক্রোমোজোমের ওই অংশটুকু যে কুঞ্চিত অংশ, এই অংশটুকুই বিচ্ছিন্ন হয়ে নিউক্লিওলাসের সৃষ্টি করে এবং আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়ে দুটি ডটার নিউক্লিয়াসে পরিণত হয়। এই দুইটি ডটার নিউক্লিয়াস সৃষ্টি হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। এরপরে লাস্ট পর্যায়ে আমরা জানি কি হয়, সাইটোকাইনেসিস, অর্থাৎ কোষটা কিভাবে বিভক্ত হয়। এই যে একটু লক্ষ্য করো, সাইটোকাইনেসিস পর্যায়ে প্রাণী কোষের ক্ষেত্রে এই যে সেল মেমব্রেনটা এই যে দুই পাশ দিয়ে আস্তে আস্তে কুঞ্চিত হয়ে এই সাইটোপ্লাজমের ভিতরের দিকে প্রবেশ করতে থাকে। ফলে প্রবেশ করতে করতে এক সময় এই কোষ দুইটা সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় এবং অবশ্যই বিভক্ত নিউক্লিয়াস দুটিতে সমস্ত কিছুই সব উপাদানই সমভাবে থাকবে। অর্থাৎ একটা সেল অর্গানেলসে যা যা থাকে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু যা থাকে সবগুলোই সমভাবে বিন্যস্ত হবে। বিন্যস্ত হয়ে এই সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই সাইটোকাইনেসিস পর্যায়ে এই যে বিষুবীয় অঞ্চল আছে, এই বিষুবীয় অঞ্চল বরাবর প্রথমে যে নিউক্লিয়ার রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি এই বিষুবীয় অঞ্চল বরাবর সঞ্চিত হতে থাকে এবং সঞ্চিত হয়ে একটা কোষ প্লেট সৃষ্টি করে। এই কোষ প্লেটের উপর আবার সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে সেল ওয়াল বা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠন করে, যা প্রাণী কোষের জন্য প্রযোজ্য নয়। এই কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টি করার পরে সেল দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে আমরা আজকে এই মাইটোসিস কোষ বিভাজন দশায় দেখলাম যে একটি সেল কিভাবে ডিভাইড হয়ে দুইটি ডটার সেলে পরিণত হয়। দিস ইজ কল্ড মাইটোসিস সেল ডিভিশন। এবং এই সেল ডিভিশন হয় বিদায় আমাদের জীবদেহে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রোথ হয়, বৃদ্ধি হয়। আশা করি তোমরা সকলে এই সেল ডিভিশনের চিত্রসহ তোমরা আজকে মাইটোসিস কোষ বিভাজন ভালোভাবে অনুধাবন করেছ। সবাই ভালো থাকো, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো। তো এই দোয়া কামনা করে আজকে আমি এখানে আজকের লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।